দেখো আজকে আমরা এমএস এক্সেল শুরু করব, ঠিক আছে। এর আগে এমএস ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্টটা হয়ে গেছে, এক্সেলটা শুরু করব। এবং এক্সেল একটা ভাইটাল সফটওয়্যার, এই সফটওয়্যারের মানে খুব চাহিদা মার্কেটে, ঠিক আছে। এক্সেল যদি ভালো জানো তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজের অফার পাওয়া যায়। ওকে, তো এক্সেল কী ধরনের সফটওয়্যার? তো প্রথমত আমরা এক্সেলকে কি বলি, একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এক্সেলও অ্যাপ্লিকেশান সফটওয়্যার, পাওয়ার পয়েন্টও অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এমএস পেন্টও অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো অনেক আছে, তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা অ্যাপসের আলাদা কাজ হয়, তাই তো। তো এমএস এক্সেলের কাজটা কি? এমএস এক্সেল ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন। তুমি ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করতে পারো। আবার বলা হয়েছে যে আমরা স্টোর করতে পারি এ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা বা রেকর্ড, মানে অনেক ইনফরমেশান স্টোর করেও রাখতে পারি, ঠিক আছে, এক্সেলের মধ্যে। এক্সেল এইরকম ধরনের একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা আবার স্প্রেডশিট নামেও পরিচিত। স্প্রেডশিট কেন বলা হয়? যে সমস্ত সফটওয়্যার রো এবং কলম দিয়ে তৈরি হয়। রো কলম আমরা এর আগে কোথায় শিখেছি? টেবিল তৈরি করার সময় কলম আর এই রোগুলো করেছি, তাই তো। তাহলে রো কলম দিয়ে তৈরি সফটওয়্যারগুলোকে স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। তাই এক্সেলকে স্প্রেডশিটও বলা হয়। এমএস এক্সেলের যে ভার্সানে কাজ করবে, যখন 2003 ছিল তার এক্সটেনশন নেম আলাদা ছিল, আর এখন এক্সটেনশন নেম আলাদা। 2007 হোক, 10 হোক, 16 হোক, 21 হোক, এখন এক্সটেনশন নেম হচ্ছে .xls(x), ঠিক আছে। অ্যাকচুয়ালি ছিল কি, XLS ছিল। আগে কি ছিল দেখো, XLS ছিল। নতুন কি যোগ হয়েছে? X যোগ হয়েছে। সেটা আমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রেও দেখেছি, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও দেখেছি। পাওয়ার পয়েন্টে কি এক্সটেনশন নেম? কোনো ফাইল সেভ করলে এক্সটেনশন নেম কী হয় পাওয়ার পয়েন্টে? পিপিটি এক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সেলে হচ্ছে XLS(x). তো ফাইল সেভ করবে তখন এটা সেভ হবে। দেখো প্রথমত এমএস এক্সেল কীভাবে ওপেন করবে? আমরা এমএস ওয়ার্ড যেভাবে ওপেন করেছি সেইভাবে এমএস এক্সেল ওপেন করতে পারবো। অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, তার মধ্যে এক্সেল যে ভার্সানই থাক সেটা ওপেন করতে পারবে। অথবা সার্চ বাটনে গিয়ে, রান বাটনে গিয়ে এক্সেল, EXCEL, এক্সেল লিখলেও হবে। যেমন পাওয়ার পয়েন্টে কী লিখতে হয়? রান বাটনে পাওয়ার পয়েন্ট লিখলে খুলবে, এটা অন্য কিছু লিখতে হবে? রান বাটন, আমরা এখানে রান বাটনটা দেখতে পাই না, এটা সার্চ বাটন, এটা কিন্তু রান বাটন নয়। রান বাটনের জন্য উইন্ডোজ কি প্লাস আর টিপলে রান বাটন আছে, এটা। এখানে এটা উইন ওয়ার্ড লিখলে কি খুলে? এমএস ওয়ার্ড খুলে। আর পাওয়ার পয়েন্টের জন্য কী করতে হয়? উইন ওয়ার্ড লিখলে এমএস ওয়ার্ড খুলে, এমএস ওয়ার্ডটা খুলবে, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের জন্য কি করতে হয়? POWER PNT, পাওয়ার PNT লিখতে হয়। দেখবে তোমাদের লেখা আছে নোটসে, পাওয়ার PNT, তবে পাওয়ার পয়েন্ট খুলে, ঠিক আছে। এই যে পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ, পাওয়ার PNT লিখে এটা ওপেন করতে হয়। ওকে, আচ্ছা, আর একটা বললাম এক্সেল। এক্সেলের জন্য আমরা উইন্ডোজ কি প্লাস আর টিপবো কিবোর্ডের, তাহলে এই রান বাটনটা আসবে, এই যে রান লেখা আছে এখানে। এক্সেলের জন্য EXCEL লিখে এন্টার মারবে বা ওকে করবে, তাহলে এক্সেল খুলে যাবে। এইটা হচ্ছে এক্সেল। দেখো এক্সেলের চেহারাটা, এইগুলো কলম আর এইগুলো হচ্ছে রো, পুরো টেবিলের মতন লাগছে দেখতে। এই ঘরগুলোকে কি বলে? ঘরগুলোকে সেল। ঘরগুলোকে সেল বলা হয়, ঠিক আছে। এটা এখান থেকে খুলতে পারবে। আর একটা খোলার জায়গা কোথায় বললাম? স্টার্টে যাবে, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এই যে লেখা আছে, এর ভিতরে গিয়ে এক্সেল দেখবে লেখা থাকবে যে এক্সেল, অফিস এক্সেল লেখা আছে। ভার্সন 2007 আছে, সেটা 10 হতে পারে, 13 হতে পারে, 21 হতে পারে, যে কোনো ভার্সনে কাজ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের এক্সেল সফটওয়্যারটা এইভাবে খোলা যায়, ঠিক আছে। এক্সেলের চেহারাটা দেখে নাও একবার, ফাইলগুলো দেখতে কেমন হয়। এইখানে দেখো, এই যে এই লোগোটা দেখো, এখানে লোগোটা দেখতে পাচ্ছ, এইরকম হয় লোগোটা। এমএস ওয়ার্ডের লোগোটা X লেখা থাকে এখানে, এমএস ওয়ার্ডের W লেখা থাকে, পাওয়ার পয়েন্টের এই যে এইটা, ঠিক আছে, এইটা লোগো। তাহলে এই লোগো দেখে আমরা যেন অ্যাপসগুলোকে পরবর্তীতে চিনতে পারি, ঠিক আছে। উইন্ডোজ যেহেতু করছি, উইন্ডোজের লোগোগুলো ভাইটাল খুব। এই এক্সেল সফটওয়্যারে কীভাবে কাজ হয়, এক্সেলের ইন্টারফেস, এই যে চেহারাটা দেখছো, এই চেহারা কোনটাকে কি বলে, এইগুলো আমাদেরকে প্রথমত জেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জেনে নিই কাজ করার আগে। এইটা কিন্তু একটা ভাইটাল ক্লাস, ইম্পর্টেন্ট খুব। প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক কাকে বলা হয়। এক্সেল খুললে যে পেজটা আসে সেইটাকে আমরা ওয়ার্কশিট বলবো। কি বলবো? ওয়ার্কশিট। এই যে এক্সেল খুলেছি, এই পেজটাকে আমরা কি বলবো? ওয়ার্কশিট। এইটাকে ওয়ার্কশিট বলবে, এই সিটটাকে ওয়ার্কশিট বলবে। যে সিটে
রো কলম দিয়ে তৈরি করা আছে, ঠিক আছে। এই যে সিট 1 নাম দেখতে পাচ্ছ এখানে, এটা ওয়ার্কশিট, ওকে, ওয়ার্কশিট বলা হয়। আর ওয়ার্কবুক কাকে বলা হয়? ওয়ার্কবুক হচ্ছে তুমি এমএস এক্সেল খুললে তোমাকে 3টে সিট দিয়ে দেবে, 3টে সিট দিয়ে দেবে, 3টে পাতা, ঠিক আছে। যেমন এমএস ওয়ার্ড খুললে কটা পাতা দেয়? একটাই দেয়, আমাদের শেষ হয়ে গেলে আবার অটোমেটিক পাতা চলে আসে বা আমরা নিতে পারি, তাই তো। ওইগুলোকে আমরা পেজ বা ডকুমেন্ট বলি, কিন্তু এখানে পেজ বলবো না, এখানে কি বলবো? সিট, ওয়ার্কশিট বা সিট বলতে পারো, ওয়ার্কশিটও বলতে পারো বা সিট বলতে পারো। আচ্ছা, এমএস এক্সেল খুললে কটা সিট তোমাকে দেবে বাই ডিফল্ট? 3টে সিট দেবে। দেখো সিট 1, এটা হচ্ছে সিট 1, পাশেরটাতে ক্লিক করো সিট 2 এবং সিট 3, 3টে সিট দিবে, ঠিক আছে। আরও নিতে পারো, তুমি যত খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। কী করে নেবে? পাশে একটা বাটন আছে, এখানে ক্লিক করলেই অটোমেটিক দেখো সিট 4 চলে আসবে, আবার ক্লিক করো সিট 5 চলে আসবে, এইভাবে চলে আসবে, ঠিক আছে। সিট এক্সট্রা নেওয়া যায়। তো আমরা যখন সেভ করব ফাইলটাকে, তখন যে ফাইলটা সেভ হবে, অর্থাৎ সেই সেভ হওয়া ফাইলটার মধ্যে কটা সিট থাকবে? না, এখানে কটা নিয়েছি? তাহলে 5টাই থেকে যাবে। টোটালটাকে ওয়ার্কবুক বলা হয়। টোটালটাকে কি বলা হবে? ওয়ার্কবুক। এক একটা পাতাকে আমরা সিট বলবো, কিন্তু যে ফাইলটা সেভ করবো সেই ফাইলটাকে ওয়ার্কবুক বলবো, ঠিক আছে। এটা এখানে কি লিখেছি দেখি, লেখা আছে দেখো, সিঙ্গেল সিট অফ এ ওয়ার্কবুক ইজ ওয়ার্কশিট, মানে পুরো ফাইলের একটা সিটকে আমরা ওয়ার্কশিট বলবো, তাই, ঠিক আছে। তারপরে টোটাল ফাইলটাকে ওয়ার্কবুক বলা হয়, ওয়ার্কবুক বলা হয়। আর এটা ওয়ার্কশিট বা সিট বলতে পারি আমরা, সাধারণত ওয়ার্ক কথাটা বলি না, সিট বলে দিই, ঠিক আছে, সিট বলি। যেমন পাওয়ার পয়েন্টে কী বলা হয়? পেজটাকে, যে পেজটা আছে পাওয়ার পয়েন্টে কী বলি আমরা ওটাকে? পাওয়ার পয়েন্টে যে পাতাটা আসে, যেখানে আমরা বিভিন্ন রকমের নাম লিখি, ছবি বসাই, কী বলি ওটাকে? পেজ বলি না সিট বলি না অন্য কিছু বলি? বলো। স্লাইড, ওইটাকে বলা হয় স্লাইড বলা হয়। তাহলে আলাদা আলাদা ভাষা আছে তো, তাই না। এক্সেলের ক্ষেত্রে সিট বলবো, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে পেজ বলবো, আর পাওয়ার পয়েন্টে ওটাকে স্লাইড বলবো, ঠিক আছে। এটা এবার এই সাইজটা জানতে হবে। সাইজ বলতে এক একটা ওয়ার্কশিট কত বড় হয়, কত বড় বলতে এখানে দেখো কলমে এ বি সি ডি ই এফ জি করে কলমের নাম দেওয়া আছে, এটা কলমের নাম একদম উপরে দেওয়া আছে, আর রোগুলো নাম্বারিং করা আছে 1 2 3 4 করে নাম্বারিং করা আছে। এই সিটটাতে কতগুলো কলম কতগুলো রো আছে তোমাকে গুনতে হবে, ঠিক আছে, দিয়ে সেটাই হবে সাইজ। একটা টেবিলে কটা রো কটা কলম সেটা মিলে টেবিলের সাইজ হয়। তাহলে এক্সেলের ওয়ার্কশিটে কতগুলো কলম এবং কতগুলো রো থাকে। আচ্ছা, এখানে দেখি আমরা রো, এইখানে এই সেলে আছি, 1 নম্বর সেলে আছি, ডাউন অ্যারো দিয়ে কিবোর্ডের নামাও, দেখো রো এর সংখ্যাটা বুঝতে পারছো। আমরা কত নম্বর রো পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে? 25। আবার নিচে যাও, 26 27 28 এইভাবে নামছে। এবার চেপে ধরে থাকি, নামুক। এইভাবে যদি নামতে থাকে তোমার শেষ পর্যন্ত যেতে অনেক টাইম লেগে যাবে। কেননা কতটা আছে জানো? কে বলতে পারবে? জানো কতগুলো রো আছে? কত বলো? 1000 না। এই দেখো, আমি সব লাস্টে চলে গেলাম একটা শর্টকাট কি ইউজ করে, দেখো গুনো কতটা আছে। 10,48,576টা। একটা সিটে 10,48,576টা কি থাকে? কি এগুলো? না, কি এগুলো? রো থাকে, ঠিক আছে। এটা পরীক্ষায় পড়বে। একটা এক্সেলের ওয়ার্কশিটে কতগুলো রো থাকে? ম্যাক্সিমাম বলতে এটাই থাকে, এর বেশি নিতে পারবে না, ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম। 10,48,576টা। এটা একটা ভাইটাল কোশ্চেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কলমগুলো তার সংখ্যা দেওয়া নাই, কলমগুলো ABCD করে দেওয়া আছে। তাহলে যাই ABCDEFGH, এই লাস্টে গিয়ে XYTXWXY জেড, তাই তো। জেডের পরে গিয়ে জেড মানে 26টা। জেডের পরে দেখি আবার ABCD করে A দিয়ে XYZ পর্যন্ত আছে, A দিয়ে XYZ, B দিয়ে XYZ, C দিয়ে XYZ, D দিয়ে XYZ, সব লাস্টে চলে গেলাম আমি 3টেতে চলে এসছে। এবার XFDতে চলে এসছে। XFD এটা যদি গুনো তুমি 1 2 3 4 করে গুনতে যাও তাহলে হবে 16,384টা। কতটা হবে বললাম? 16,384। এইখানে দেখো আমি লিখে দিয়েছি তোমাদের, এই দেখো নাম্বার অফ রো ইন অ্যান এক্সেল। হ্যাঁ, 2007 কেন বলেছি? কারণ এর আগের যে ভার্সনটা ছিল 2003, ওখানে কিন্তু রো কলম কম ছিল, এখানে বেশি, এবং এইটাই চলছে এখনও, ঠিক আছে। 7 হোক 10 হোক সব এতটাই চলছে, হ্যাঁ, এর থেকে বাড়েনি এখনও। সেই চেঞ্জ হয়েছে 3-এর পরে 7-এ গিয়ে চেঞ্জ হয়েছে।
এখানে কতটা আমরা পেলাম 10,48,576 আর ওয়ার্কস কলম পেলাম এক্সএফডি পর্যন্ত। এক্সএফডিকে যদি গুনি আমরা তাহলে পাবো 16,384। আর যখন 2003 ছিল তখন সেটা কতগুলো ছিল রো 65,536, মানে 1 লক্ষও ছিল না। 1 লক্ষ ছিল কি ছিল না, আর এখানে 10 লক্ষ হয়ে গেছে। আর কলম ছিল মাত্র আইভি পর্যন্ত, মানে 256টা, যেখানে 16,000 এখানে হচ্ছে 256। এইরকম সাইজ ছিল এক একটা সিটের। তুমি সিট যত খুশি নিতে পারো, ঠিক আছে। তাহলে এক্সেলের একটা সিট এত বড় হয়, এটাই সাইজ। এইটা প্রশ্নের আসে, ঠিক আছে। রো থাকে কতটা, কলম থাকে কতটা, ঠিক আছে। তাহলে এক্সেলের একটা সিটে আমরা কলম রোয়ের আইডিয়াটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আসি সেল অ্যাড্রেস। দেখো এই যে প্রত্যেকটা সেল এর কিন্তু অ্যাড্রেস আছে, এবং সেল অ্যাড্রেসটা তৈরি হয় কিভাবে? সেল অ্যাড্রেসটা তৈরি হয়, আমি একটু জুম বড় করে নিচ্ছি, পাতাটা বড় করে দেখো। আচ্ছা, এই সেলগুলোর অ্যাড্রেস আছে। এই যে কলমের যে লেটারটা দেখতে পাচ্ছ এবং রোয়ের যে নাম্বার, এই দুটো মিলে হয় সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কী করে হয়? কলম নেম ইন্টু রো নাম্বার। এখানে ইন্টু সাইনটা বসাতে হয় না, জাস্ট পাশাপাশি বসিয়ে দিলেই সেল অ্যাড্রেস তৈরি হয়ে যায়। প্রত্যেকটা সেল অ্যাড্রেস তোমাকে মনে রাখতে হবে, এবং সেল অ্যাড্রেস দিয়েই কাজ হবে। কোন সেলে আছে সেই সেল অ্যাড্রেসটা মাথায় রাখতে হবে। সেল অ্যাড্রেস কী করে মাথায় রাখবো? সহজ তো, আমরা তো দেখতেই পাবো। বলো এই সেল অ্যাড্রেসটা কী হবে? কোন কলমে আছে? ডি কলমে আছে। তাহলে কলমের লেটারটা আগে বসবে, কলম নেমটা ডি আর রো নাম্বার 3। তাহলে এটা সেল অ্যাড্রেস হয়ে গেল D3। ওকে, আচ্ছা এটা D8, এটা এই তো সহজ, তাই না? B3, তাহলে কঠিন নয়, আমরা সেল অ্যাড্রেস মনে রাখতে পারবো, দেখে নিতে পারবো সেলটা কোথায় আছে, ঠিক আছে। এবার প্রশ্ন আসে যে এক্সেলের একটা ওয়ার্কশিটের প্রথমকার সেল অ্যাড্রেসটা কি? ফার্স্ট সেল অ্যাড্রেস A1, আর সব লাস্টে যেটা থাকবে সেটা কি? মানে ওই কোণাতে যেটা সব লাস্টের নিচে থাকবে, কোন কলমে থাকবে? এক্সএফডি কলমে থাকবে। আর রোয়ে কত নম্বরে থাকবে? 10,000। কেন 10,48,576? হচ্ছে লাস্ট সেল অ্যাড্রেস, মানে এইটা, এই ডাউন অ্যারো, এইটা এই কোণার সেল অ্যাড্রেসটা এক্সএফডি 10,48,576। এইটা তো সব লাস্ট সেল অ্যাড্রেস আমাদের। তাহলে এটা প্রশ্নে আসে, পরীক্ষায় আসে যে সব লাস্ট সেল অ্যাড্রেসটা কী হয়, ঠিক আছে এক্সেলের। এটা যদি 2003 হতো তাহলে লাস্ট সেল অ্যাড্রেসটা কী হতো বলো দেখি? কিন্তু 256 তো নয়, ওটা একটা নাম আছে তো। কী নাম ছিল? 256 মানে কী ছিল? আইভি 65,536। ওকে, আচ্ছা দেখি এটা আমি লিখিয়ে দিয়েছি কিনা, সম্ভবত লিখিয়ে দেওয়ার কথা। এই যে ফার্স্ট সেল অ্যাড্রেস অফ MS এক্সেল 2007 হচ্ছে A1, ওটার ক্ষেত্রে A1ই হবে, 3-এর ক্ষেত্রে A1ই হবে। আর লাস্ট সেল অ্যাড্রেস হচ্ছে এক্সএফডি 10,48,576, এটাও কিন্তু 3-এর ক্ষেত্রে আইভি 65,536, ঠিক আছে এইটা। তাহলে সেল অ্যাড্রেসটা বুঝে গেলাম আমরা। এবার এখানে একটা কোশ্চেন ছিল যে হাউ মেনি সিটস ওপেন বাই ডিফল্ট। তুমি যখন সিট এক্সেলের একটা ফাইল নেবে, ওয়ার্কবুক নেবে, কটা সিট তোমাকে বাই ডিফল্ট দিয়ে দেবে? 3টে। দেখো, এবং সিটগুলোর নাম কি থাকে? সিট 1, সিট 2 অ্যান্ড সিট 3। উই ক্যান টেক আনলিমিটেড ওয়ার্কশিট ইন এ ওয়ার্কবুক। তুমি যত খুশি নিতে পারো, ঠিক আছে। এবার যত খুশি নিয়ে খানোখাই নিয়ে তো লাভ নাই, সাইজ বড় হয়ে যাবে, হ্যাং করতে পারে, ঠিক আছে। আনলিমিটেড নেওয়া যায়। ওকে, এবার আমাদেরকে এখন এক্সেলের ইন্ট্রোডাকশান চলছে, ঠিক আছে। এক্সেলের কাজ শুরু করার আগে আমাদেরকে ইন্ট্রোডাকশানটা ভালো করে করতে হবে, কারণ এক্সেল সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। নেম বক্স বলে একটা জিনিস আছে। দেখো নেম বক্স কোনটাকে বলা হয়? এক্সেল সফটওয়্যারের এই কোনার এই যে এটাকে নেম বক্স বলা হয়। দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে ওর নাম দেখাচ্ছে কি? নেম বক্স দেখাচ্ছে। এটাকে এই যে টুল টিপ টেক্সট বলা হয়, অর্থাৎ ওই টুলটার সম্বন্ধে লেখা থাকে প্রত্যেকটাই। যেখানে মাউস নিয়ে যাবে দেখো, এইটার নাম হচ্ছে ফরম্যাট পেন্টার, ওর সম্বন্ধে ইনস্ট্রাকশান এখানে দেওয়া থাকে। এইটার নাম হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে ফন্ট কালার, ওর সম্বন্ধে ইনস্ট্রাকশান এখানে দেওয়া থাকে, তাই না? তো এই টুল টিপ টেক্সটে আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে নেম বক্স। এর কাজটা কি? এর কাজ এখানে লেখা আছে যে নেম বক্স ডিসপ্লে দ্য সিলেক্টেড সেল অ্যাড্রেস, অর্থাৎ যে সেলটার উপর ক্লিক করবে সেই সেল অ্যাড্রেসটা নেম বক্সে দেখতে পাবে। দেখো এতক্ষণ তো তোমরা এমনি বলছিলে, আমি এইখানে ক্লিক করলাম, সেল অ্যাড্রেসটা কি? E7 না? ওই দেখো কী লেখা আছে, দেখো E7। তাহলে তোমাকে যে কোনো সেলে যদি নিয়ে চলে যায়, ধরে নাও আমি এধারে নিয়ে চলে গেলাম, তারপরে এদিকে নিয়ে চলে এলাম, এই সেল অ্যাড্রেসটা Y39, তাই না? যে কোনো সেল অ্যাড্রেস বলো, দেখো Y39। তাহলে যে সেলে থাকবা সেই সেলের অ্যাড্রেসটা ডাইরেক্টলি ও আমাকে দেখাবে এখানে। এইটা দেখা আরেকটা কাজ আছে। আরেকটা কাজ কি বলেছে?
নেম বক্স ডিসপ্লে দ্য সিলেক্টেড সেল অ্যাড্রেস অ্যান্ড উই ক্যান অলসো গো টু দ্য পার্টিকুলার সেল ফ্রম নেম বক্স। ঠিক আছে, নেম বক্স থেকে তুমি নির্দিষ্ট সেলে যেতেও পারবে। তোমাকে বলা হলো ABCD করে জেড কলমের এদিকে 10,000 নাম্বার রয়ে যাও, জেড 10,000 সেলে যাও, জেড 10,000। এবার 10,000 তুমি যদি একটা করে যেতে যাও অনেক টাইম লাগবে কি লাগবে না, তাই না? প্রচুর টাইম লাগবে, কেননা আমরা একটা শর্টকাট শিখলাম যে কন্ট্রোল প্রেস করে যে 4টে অ্যারো কি আছে না, ডাউন অ্যারো দিলে সব লাস্টে চলে যায়, আপ অ্যারো দিলে ফার্স্টে চলে আসে, এদিকে প্রথম এদিকে লাস্ট যাওয়া যায়, চারি সাইডে ঘোরা যায় কন্ট্রোল প্রেস করে। কিন্তু স্পেসিফিক 10,000-এ যাবো আমি, আমাকে কিন্তু এইভাবেই যেতে হবে, হয় ডাউন অ্যারো দিয়ে, নাহলে না জানলে যেতে পারবো না। তখন কি করে যাবে, তোমাকে এখানে লিখে দিতে হবে তুমি যেতে চাইছো জেড 10,000 দিয়ে এন্টার মারো। তাহলে দেখো জেড কলমে 10,000 নাম্বার রয়ে তুমি চলে এসছো। ঠিক আছে, জেড কলমে 10,000 নাম্বার রয়ে তুমি এখানে চলে এসছো। আবার যদি এখানে A1 লিখে দিই আমি, ডাইরেক্টলি A1 লিখে এন্টার মারো, দেখো আবার A1-এ তুমি চলে এলে। তাহলে নির্দিষ্ট সেলে যাওয়ার জন্য এটাকে ইউজ করতে পারি আমরা। ওকে, এটা করা যায়। নেক্সট আরেকটা জিনিস করা যায়, এই কোনো সেলের নাম চেঞ্জ করে দেওয়া যায়। এটা তো A1 আছে সেল অ্যাড্রেসটা, এটাকে আমি আলাদা নাম দিয়ে দিতে পারি, ওটা কিন্তু সেল এতটা সিলেক্ট করে নিয়েও দিতে পারি আমি। ঠিক আছে, যে এইগুলো আমার এই নামে থাকলো, সেল রেঞ্জটাকে আলাদা নাম দেওয়া যায়। এটা এখনই তোমাদের বুঝতে পারবে না, পরে বোঝাবো আমি। উই ক্যান ডিফাইন সিলেক্টেড সেল নেম, ওই দেখো সেলের নাম আমি আলাদাভাবে দিতে পারি, ওখানে নাম লিখে দিলে সেই নামে সিলেক্টেড হয়ে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এই সিলেক্টেড সেল অ্যাড্রেস দেখায় এবং নির্দিষ্ট সেলে যেতে পারি, এইটুকুটাই জেনে রাখো, আর এটা পরে তখন ইউজ করব। ওকে, নেক্সট নেম বক্স হলো, নেম বক্সের পর চলে এলাম আমরা ফর্মুলা বার। ঠিক আছে, ফর্মুলা বার কোনটাকে বলা হয়, এই যে ওপরে নেম বক্সের পাশে যে FX লেখা আছে এইটাকে, এই যে ঘরটা দেখতে পাচ্ছ এইটাকে ফর্মুলা বার বলা হয়। খুব ইম্পর্টেন্ট পার্ট MS এক্সেলের ফর্মুলা বারটা। ঠিক আছে, এইখানেই তুমি সব কিছু দেখতে পাবে বলতে কি, এখানে আমরা এই সিটে রেজাল্ট দেখতে পাই, আর আসল কি লেখা আছে এখানে দেখতে পাই। ঠিক আছে, তো ফর্মুলা বার কী করে, ফর্মুলা বারের কাজ কি, ইট ডিসপ্লে অ্যাকচুয়াল ফর্মুলা অফ দ্য সিলেক্টেড সেল অর সেল কন্টেন্ট, অর্থাৎ সেলে কী লিখেছো বা কী ফর্মুলা ইউজ করেছো সেটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইটা, এবং আমরা এডিট করতে পারি, সেলের লেখাগুলোকে এডিট করতে পারি ফর্মুলা বার থেকে। ওকে, ফর্মুলা বার থেকে এডিট করা যায়। কেমন জিনিস, এখানে দেখো যে কোনো সেলে ক্লিক করে তুমি কিছু লিখতে পারো। এখানে হয়তো লিখলাম আমি YOUTH, ইউথ কথাটা লিখলাম, দিয়ে পাশে ক্লিক করে দিলাম। এখন ফর্মুলা বারে কিছু দেখাচ্ছে, কেন দেখাচ্ছে না, কারণ এই ঘরে তো কিছু লেখা নেই, এই ঘরে তো কিছু লেখা নেই। এই ঘরে ক্লিক করো, দেখো এখানেও যা লেখা সেল কন্টেন্ট এখানেও দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমি একটা যোগ করছি, যে কোনো ক্যালকুলেশন করতে গেলে এক্সেলের সিটে প্রথমে সমান চিহ্ন দিতে হয়। ঠিক আছে, তোমাদের টেবিলেও বলেছিলাম, টেবিলে যখন ক্যালকুলেশন করছিলে প্রথমে সমান দিয়ে তারপরে করতে হয়েছিল। তাহলে সমান চিহ্ন দেবে, দিয়ে 5 × 5, ঠিক আছে, দিয়ে এন্টার মারো, পাশের ঘরে চলে যাও। দেখো রেজাল্ট কত দেখতে পাচ্ছ তুমি এখানে, 25। আচ্ছা, এখানেও আমি লিখলাম 125/5, এখানে সমান চিহ্ন দাও, নাহলে ক্যালকুলেট, দেখো আউটপুট আসবে না। ঠিক আছে, সমান চিহ্ন না দিলে আউটপুট আসবে না। এবার যদি ধরে নাও তুমি এই লিখে পাশে চলে গেছো, আবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে থাকে, এখন সমান চিহ্ন দিতে গেলে মিটিয়ে যাবে আগেরটা মিটিয়ে যাবে, আবার নতুন করে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করে এটাকে ঠিক করবে, তখন তুমি এই ফর্মুলা বারে গিয়ে যদি ক্লিক করে এখানে সমান চিহ্ন দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটাতে কি দেখতে পাচ্ছি আমরা 25, এটাতেও কি দেখতে পাচ্ছি আমরা 25, কিন্তু এই 25টা কী করে এলো আর এই 25টা কী করে এলো বলো, এই 25টা কী করে এসছে, গুণ করে। কী করে বুঝলে, এটা তুমি তো জানলে তোমার চোখের সামনে করলাম বলে, কিন্তু যা আসেনি, যে দেখেনি, হঠাৎ করে কেউ ঢুকলাম, বললাম এখানেও 25 লেখা আছে, এখানেও 25 লেখা আছে, বলো দুটো যে 25, কিসের 25 এটা হচ্ছে এই ফর্মুলাটা দেখো লেখা আছে, বুঝতে পেরেছো, 5 × 5। এই 25টা কিসের 25, এটা 125কে 5 দিয়ে ভাগ করেছি তার 25। তাহলে ফর্মুলা বার কী দেখায় আমাদের, যে সেলের মধ্যে কী লেখা আছে বা কী ফর্মুলা ইউজ করেছি সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, যদি কোনো একটা আলাদা সিট ওপেন করি, এক্সেল স্যাম্পল ক্লাস, এখানে দেখো, এখানে আমাদের একটা মার্কশিটে যাই, মার্কশিট, এখানে আমরা গ্রেড দেখতে পাচ্ছি, তাই না, দেখো A+, এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, ফেল দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি এগুলো নিজে হাতে এগুলো লিখেছিলাম, এই দেখো ওপরটা দেখো কী লেখা হয়েছিল ওর মধ্যে, এখানে ক্লিক করো, এই দেখো, বুঝতে পারছো কী লেখা হয়েছিল। তাহলে ফর্মুলা বার দেখলেই বোঝা যাবে যে কী ফর্মুলা ইউজ করেছি, সেটা ফর্মুলা বারেই বুঝতে পারবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এক্সেল বুক, তাহলে ফর্মুলা বারটা বোঝা গেল। আমাদের ফর্মুলা বারের কাজ হচ্ছে
যে ইট ডিসপ্লে দ্য অ্যাকচুয়াল ফর্মুলা অফ দ্য সিলেক্টেড সেল আর সেল কন্টেন্ট। আর সেল কন্টেন্ট মানে সেলের ভিতর কী লেখা আছে সেটা সেল কন্টেন্ট বলা হয়। যেমন এখানে তো কিছু ফর্মুলা ইউজ করিনি আমরা, ইউথ লিখেছি তাই ইউথটাই দেখাচ্ছে। এবার বললাম ইউথ লিখলে হবে না, ইউথ কম্পিউটার কথাটা লেখো, কী করবে? হ্যাঁ, এইখানে যদি লিখতে যাও তাহলে তো আগেরটা মিটিয়ে যাবে, কেটে যাবে, ঠিক আছে? তখন তোমাকে কী করতে হবে, এটা আন্ডু করি, এইখানে কার্সারটাকে নিয়ে আসতে হবে, কার্সার যেটাতে লেখা হয়, হয় এখানে গিয়ে ইউথের পাশে ক্লিক করে তুমি কম্পিউটার লিখে দাও, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এই যে আঁটছে না, কি করতে হবে, কলমটাকে বড় করতে হবে, তাই না, চওড়াটা। তাহলে কলমের এখানে উপরে একদম উপরে মাউসটা নিয়ে যাবে, এরকম মাউস পয়েন্টারটা এইরকম যখন হবে এই দাগে টেনে তুমি এটাকে বড় করতে পারো, ঠিক আছে, টেনে বড় করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইউথ কম্পিউটার, এইখানে কার্সার নাই তাই আমাদেরকে এইখানে গিয়ে লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লেখো। তাহলে আবার আমাকে ফর্মুলা বারে যেতে হবে, হয় ফর্মুলা বারে যাও না সেলের মধ্যে কার্সার নিয়ে আসো। তোমাদেরকে দুটো উপায় শিখিয়ে দিচ্ছি, ফর্মুলা বারে গিয়ে লিখতে পারবে, নাহলে এখানে ডাবল ক্লিক করে দেবে যাতে কার্সার চলে আসে, ডাবল ক্লিক, এই যে, ঠিক আছে, ডাবল ক্লিক করে দেবে, তাহলে ফর্মুলা বার যেতে হবে না, এখান থেকে লিখতে হবে ইউথ কম্পিউটার সেন্টার। ওর উপর চেপে যাচ্ছে, তাই না, ওর উপর চেপে যাবে তো, কারণ তো ওর লেখাটা এত বড় আর ওর চৌড়াটা তো কম, তাই না? তাহলে চৌড়াটাকে হয় আমাকে বাড়াতে হবে, এটাকে ডাবল ক্লিক করলে অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে করো না আমি ছোটো করবো, নিচে এই দিকটা এই চওড়াটা বড় করে নেবো, মানে এটা হচ্ছে কলমের ইয়েটাকে বাড়িয়ে নেবো, ঠিক আছে, হাইটটাকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এটাকে ছোটো করো, এর মধ্যে আঁটাতে হবে, একটা ঘরে তো আঁটছে না, আঁটানোর জন্য এখানে র্যাপ টেক্সট বলে একটা অপশান আছে, এটা নাম হচ্ছে র্যাপ টেক্সট, হোম ট্যাবের মধ্যে এখানে ক্লিক করলে তখন এটে যায়, ঠিক আছে। এবং লেখাটাকে ঠিক মিডিলে যদি রাখতে চাও এখানে গিয়ে ক্লিক করে ঠিক মিডিলে থাকবে। এই র্যাপ টেক্সট যদি অন করা থাকে তাহলে কী হবে, তোমার এইভাবে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে একটু বড় করে নেবে, এই যে এইগুলো যেমন সেন্টারে নাই, লেখাগুলো সেন্টারে আছে কি, তাহলে সেন্টারে আনতে গেলে কী করতে হবে, সিলেক্ট করে নাও, দিয়ে এই যে সেন্টার, আমরা এর আগে কোথায় যেন টেবিলে না কিছু শিখেছিলাম সেন্টার করার জন্য, তাই না, এরকম সেন্টার করা যায়, তো এইভাবে লেখা যায়। তো এক্সেল, এবার এক্সেলের পরে কি আছে দেখি আমরা। আচ্ছা, এইখানে একটা দেখো, একটা এক্সেলের সেলের ভিতরে তুমি কতটা লিখতে পারবে, একটা সিঙ্গেল সেলে কতটা লেখা যায়, ঠিক আছে। এইটা আগে একটা রকম ছিল, এখন চেঞ্জ হয়েছে। ইন এ সেল উই ক্যান রাইট ম্যাক্সিমাম 32,767, এটা আগে ছিল, এখন সেটা হয়েছে কত, হ্যাঁ আমি আগেরটাকেও রেখে দিয়েছি, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এইটাই হবে কারেক্ট অ্যান্সার, 65,535। এতগুলো অক্ষর এক একটা সেলের ভিতরে লিখতে পারবে, একটা সেলের ভিতরে অতটা লেখা যায়, ঠিক আছে। ওই যে সেলটাকে বড় করলাম দেখলে তো, সেলটাকে বড় করে আরও বড় করতে পারবো আমরা, ঠিক আছে, এবং সেলের ভিতরে অনেক লিখতে পারবো, এবং সেলে যা লিখবো সেটাই উপরে আমাকে দেখাবে। তো যদি বেশি লিখে ফেলো, সর্বাধিক তুমি 65,500 এতটাই লিখে ফেললে, তাহলে সেলে কতটা দেখাতে পারবে, সেল ডিসপ্লে করতে পারবে সর্বাধিক 1024 ক্যারেক্টার। অর্থাৎ যখনই তুমি সেলে ক্লিক করবা সেলের ওপর 1024টা অক্ষর পর্যন্ত তুমি দেখতে পাবা। বাকি যে অক্ষরগুলো লেখা আছে সেলের ভিতরে সেইগুলো কোথায় দেখাবে, বাকিগুলো দেখতে গেলে তোমাকে দেখতে হবে ফর্মুলা বারে, অর্থাৎ ফর্মুলা বারে দেখতে পাবে। যদি অনেক কিছু লেখা থাকে না, ফর্মুলা বারে গিয়ে দেখতে পাবে। এখানে যেমন এতটা লেখা আছে, এই লেখাগুলোকে যদি সাইজ বড় করি, বড় হতে পারে, অনেক কিছু হতে পারে, ফর্মুলা বারের লেখা তো আর বড় হবে না, এটা বড় হয়ে যেতে পারে, তাই না, ফর্মুলা বারের লেখা বড় হবে না। এবার দেখো আমি অনেক কিছু লিখেছি, এবার এই ফর্মুলা বারটাকেও টেনে বড় করা যায়, এখান থেকে ধরে টেনে বড় করতে পারি ফর্মুলা বারটা, বুঝতে পেরেছো তো, অনেক বড় করা যায়। এইটুকুটাই থাক, ঠিক আছে। তাহলে এইখানে বাদ বাকিটা দেখাবে এইখানে, এইটা সেলে দেখাবে 1024টা, বাদ বাকিটা দেখাবে কোথায়, ফর্মুলা বারে। এক্সেলের জুম সম্বন্ধে একটু জেনে নিই। এক্সেলে যে কোনায় যে জুমটা আছে, এখানে যে জুমটা আছে দেখতে হচ্ছে প্লাস করে জুম 12, এমএস ওয়ার্ডেও আছে, সে পাওয়ার পয়েন্টেও ছিল। তো এই জুমটা এক্সেলে সর্বাধিক 400% পর্যন্ত জুম করা যায়, ঠিক আছে। জুমের শর্টকাট কি, আমরা কিবোর্ডে কী করে শর্টকাট করি, আমার মাউসে যে চাকাটা দেখতে পাচ্ছ আর কন্ট্রোল সুইচটা প্রেস করে মাউসের স্ক্রলটা ঘোরালে এটা বড় 400% হয়ে গেল, আবার কমাতে কমাতে এইভাবে ছোট করে আমরা সর্বনিম্ন 10%-এ নিয়ে আসতে পারি। এইটা হচ্ছে 10%। কিছু বুঝতে পারছো, এইগুলো ওই দেখো 2-3টে করে সেল সিলেক্ট হয়ে যাচ্ছে একসাথে, তাই না। আচ্ছা, এইটা কোথায় চলে গেছি, ক্লিক করেছি কত নাম্বার সেলে চলে গেছি, তাই না। আচ্ছা, এইভাবে জুমটা আমরা এক্সেলের জুমটাও জেনে নিলাম যে এক্সেলের জুম হচ্ছে এটা, ওকে। দেখো এক্সেলের কোনো কিন্তু এখনও আমরা এক্সেলের কোনো প্র্যাকটিক্যাল ক্লাসের কিছু শুরু করিনি। এক্সেল শুরু করার আগে এইটা হচ্ছে একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, অপারেটর সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে।
দেখো অপারেটর এক্সেলটা তো মেনলি বললাম ক্যালকুলেশন করা হয়, বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন এগুলো করতে পারবে। এবার অপারেটর বলতে চিহ্নগুলোকে বোঝায়, যে চিহ্ন সাহায্যে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। আমরা যেমন ভাগ করার জন্য বাস্তবে একটা চিহ্ন ইউজ করে, একটা দাগ দিয়ে উপরে একটা ফুটকি নিচে একটা ফুটকি, তাই তো দিই ভাগের চিহ্ন, কিন্তু এখানে ভাগের চিহ্ন কোনটা? স্ল্যাশটা, তাই না? তাহলে এই চিহ্নগুলোকেই অপারেটর বলছে। আমাদেরকে জানতে হবে কোন চিহ্নটায় কী কাজ হয়, ঠিক আছে? তাহলে অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল দ্যাট ক্যান বি ইউজ উইথ দ্য কমান্ড টু কম্পেয়ার ডেটা আর পারফর্ম এনি টাইপ অফ ক্যালকুলেশন। ডেটাকে কম্পেয়ারও করতে পারি, আবার কোনো ক্যালকুলেশন পারফর্মও করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কিছু করতে পারি। তো এইগুলোকে অপারেটর বলা হয়। কী কী অপারেটর এখানে ইউজ করা হয় এবং অপারেটর ক্যাটাগরি দেখো, অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য অ্যারিথমেটিক অপারেটর যেগুলোকে আমরা ইউজ করি, যেমন এই সাইনটার নাম কি? প্লাস। এই সাইনটার নাম মাইনাস। এই সাইনটার নাম ইন্টু না, এটার নাম হচ্ছে অ্যাস্টারিস্ক। আগে জানতে না, এবার জেনে নাও। এই সাইনটার নাম হচ্ছে অ্যাস্টারিস্ক, এর কাজ হচ্ছে গুণ করা, কিন্তু সাইনটার নাম অ্যাস্টারিস্ক, ঠিক আছে? আমরা অনেকেই জানি না, আমরা ইন্টু বলি কারণ এটা ইন্টুরই কাজ করে, তাই না? কিন্তু সাইনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্টারিস্ক, এটা গুণের কাজ করে, ঠিক আছে? এই সাইনটার নাম, যেমন এই চিহ্নটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এ কিসের কাজ করে? ভাগের কাজ করে, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারেট। এই চিহ্নটা দেখেছো কম্পিউটার কোথাও আছে? কিবোর্ডে আছে? আচ্ছা, কোথায় থাকে? ক্যারেট। এর কাজ কি? এর যেমন পাওয়ার বার করে, পাওয়ার 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2 এর গুণ। তো এইরকম যদি 2 দিয়ে ক্যারেট চিহ্ন দিয়ে 5 দিয়ে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পাওয়ার বার করার চিহ্ন। তাহলে এই চিহ্নটা আমরা আগে জানতাম না, আমরা বাস্তবে পাওয়ার কি করে লিখি? 2 লিখে ওপরে 5 লিখে দিই, তাহলে হয়ে যায় খাতা কলমে, তাই না? পাওয়ার বার করার জন্য চিহ্নটা, কিন্তু এখানে কীভাবে লিখতে হবে? এই চিহ্ন দিয়ে লিখতে হবে। এইটা হচ্ছে পাওয়ার বার করার জন্য ক্যারেট। এই যে 2 টু দি পাওয়ার 5, এটা যদি করতে চাও এক্সেলের সেলে কি লিখতে হবে? 2 দিয়ে ক্যারেট চিহ্ন দিয়ে 5। তো এই ক্যারেটের চিহ্নটা কোথায় থাকে কিবোর্ডের? একবার জেনে নাও, কিবোর্ডের কোথায় আছে ক্যারেটের চিহ্ন? কিবোর্ডের ছবিটা এখান থেকে বার করি। এই যে 6 দেখতে পাচ্ছ, 6-এর উপরে দেখতে পাচ্ছ আছে ক্যারেট চিহ্ন, তাহলে শিফট টিপে ইউজ করতে হবে। ওপরেগুলো ইউজ করতে গেলে শিফট ধরতে হবে। তাহলে ক্যারেট আছে 6-এর উপরে। ওকে, নেক্সট ক্যারেটের পরে আর কি আছে? আচ্ছা, পার্সেন্টেজ সাইন, এটা তো আমরা জানি পার্সেন্টেজ সাইজ। এটা মানে কি? পার্সেন্টেজ মানে কি? শতকরা তো বলি আমরা, কিন্তু এই চিহ্নটার কাজ কি করে? বাই 100 বিভক্ত 100, তাই তো এর কাজ পার্সেন্টেজ সাইন। তাহলে এরকম বিভক্ত 100 না লিখে ডাইরেক্টলি পার্সেন্টেজ সাইন দিয়ে দিলে বিভক্ত 100 করে নেবে ও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবার আছে কম্প্যারিজন অপারেটর, মানে তুলনা করার জন্য যেগুলো ইউজ করি, কম্পেয়ার করার জন্য। আমরা বাস্তবে এই সাইনটার নাম কি? ইকুয়াল টু সাইন, মানে এ ইকুয়াল টু বি, এটা আমরা জানি সকলে, এগুলো নতুন করে বোঝানো কিছু না। এটা কি সাইন? গ্রেটার দ্যান সাইন। এটা লেস দ্যান সাইন। এই দেখো, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু এভাবে লিখতে হবে। কিন্তু আমরা অঙ্ক করার সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু কীভাবে লিখেছি? গ্রেটার দ্যান সাইন, নিচে সময় একটা দাগ দিয়ে ইকুয়াল টু বুঝিয়েছি, কিন্তু এখানে গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু এভাবে লিখতে হবে। এটা হচ্ছে, এটা কি? লেস দ্যান ইকুয়াল টু। নট ইকুয়াল টু কী করে লেখো? দুটো সমান চিহ্ন দিয়ে কেটে দিই, তাই তো? নট ইকুয়াল টু লিখি। এখানে নট ইকুয়াল টু কী করে লিখতে হবে? এই দেখো, তুমি সব ক্যালকুলেশন করতে পারবে, তোমার যত অঙ্ক আছে সব কিছু করতে পারবা, কিন্তু এই চিহ্নগুলো এখানে এর ক্ষেত্রে আলাদা। এই চিহ্নগুলো মনে রাখতে হবে যে কোনটা কীভাবে ইউজ করবো, ঠিক আছে? এই চিহ্নগুলো মনে রাখলেই পারবে, আর কোনো অসুবিধা নেই। তো মোটামুটি জানি একটু একটু কিছু কিছু আলাদা, তাই না? আচ্ছা, আরও কিছু আছে রেফারেন্স অপারেটরের মধ্যে কোলনটা, সেমিকোলন, স্পেস, এগুলো আমরা ইউজ করবো। এগুলো কাজ করতে করতেই বুঝতে পারবো, ঠিক আছে? কোথায় কখন এটা ইউজ হয়, কোলন, কমা, স্পেস, এগুলো ইউজ হয়। এবার চলে আসবে এক্সেলের খুব একটা ভাইটাল জিনিস, যেটাকে বলা হয় ফাংশান। এই ফাংশান যে যত বেশি জানে সে তত এক্সেল ভালো জানে, প্লাস প্র্যাকটিস। শুধু এটা বললে হবে না, ফাংশান জানলে হবে না, ফাংশানের ব্যবহার জানতে হবে। কোন ফাংশানটা কীভাবে ইউজ করতে হয় তার একটা নিয়ম আছে। প্রত্যেকটা ফাংশান ব্যবহার করার একটা সিনট্যাক্স বা নিয়ম আছে, এবং যে যত বেশি ফাংশান জানবে, যে যত বেশি নিয়ম জানবে, ফাংশান জানা মানে কি ফাংশানটা কীভাবে ইউজ করতে হয় সেটাও আমাকে জানতে হবে, ঠিক আছে? এইটা তো এই ফাংশান কি? ফাংশান হচ্ছে প্রিডিফাইন্ড ফর্মুলা হুইচ অ্যাকসেপ্ট ডাটা অ্যান্ড রিটার্ন এ ভ্যালু বা রেজাল্ট আফটার পারফর্মিং ক্যালকুলেশন অন দ্যাট ডেটা। অর্থাৎ ফাংশানগুলো মাইক্রোসফট কোম্পানি তৈরি করে রেখেছে, তাদের ইঞ্জিনিয়াররা তৈরি করে রেখেছে। অজস্র ফাংশান আছে এক্সেলে, আমি সব ফাংশান জানি না, যতটা জানি তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? সব ফাংশান আমিও জানি না।
মাঝে মাঝে কী হয়, প্রয়োজন বেসিসে আমাকে সার্চ করে জেনে নিতে হয় যে এই ফাংশনটার কাজ কী, বা আমি এই কাজটা করবো, এর জন্য কী ফাংশন ইউজ করব, ঠিক আছে। তখন এক্সেলে নতুন নতুন ফাংশন দিয়ে দেয়। এবং দেখা গেল এক্সেল 2007 ভার্সনে তুমি এখন শিখছো, 2007-এ যতগুলো ফাংশন ছিল তার থেকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে 2021 বা আপডেটেড ভার্সনে, নতুন ফাংশন দিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের নতুন নতুন কিছু ফাংশন কোম্পানি তো আপডেট করছে সফটওয়্যারকে, তাই না, কন্টিনিউয়াসলি নতুন আরও কিছু ফাংশন দিয়েছে। তো অত ফাংশন তোমাদের এই মুহূর্তে দরকার নাই, তুমি যখন অ্যাডভান্স লেভেল শিখবে, এক্সেলের প্রচুর অ্যাডভান্স আছে, ঠিক আছে। এক্সেল শিখতে গেলে কয়েক বছর টাইম লাগবে, তোমাদের সম্পূর্ণটাও শিখতে পারবে না, ঠিক আছে। ওকে নিয়ে রিসার্চ করতে হবে। দেখো প্রথমত তাহলে ফাংশন প্রিডিফাইন্ড ফর্মুলা, মানে ওর মধ্যে ফর্মুলা লেখা আছে, তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট ইউজ করবে, ঠিক আছে। ফর্মুলা লিখে দিয়েছে কোম্পানি, যে কোনো ডাটাকে দিবে, সেই ডাটা সেই ফাংশন অনুযায়ী তোমাকে রেজাল্ট দিবে ওর উপর ক্যালকুলেশন করে, ঠিক আছে। যেমন সাম বলে একটা ফাংশন আছে, দেখো সাম সমান চিহ্ন দিবে, সাম লিখে তার মধ্যে যদি কিছু সংখ্যা এরকম কমা কমা দিয়ে বসিয়ে দাও, তারপরে যদি এন্টার মারো, এটা ইন্টারের চিহ্ন কিন্তু, হ্যাঁ, তাহলে কি দেখাবে বলেছি, যোগ দেখাবে। কেমন দেখে নাও, এক্সেলের এটা খুলো, দিয়ে এখানে যে কোনো সেলে প্রথমে লিখবে সমান চিহ্ন দিয়ে এস। আচ্ছা দেখো কত ফাংশন আছে এক্সেলে, যে আমি এস টিপেছি, এস দিয়ে কত ফাংশন আছে দেখো, ঠিক আছে। যে কোনো অক্ষর টিপো, আমি এ টিপলাম, এ দিয়ে এতগুলো ফাংশন কেটে দিই, বি দিয়ে এতগুলো ফাংশন, সি দিয়ে এতগুলো ফাংশন, ডি দিয়ে এতগুলো ফাংশন, ঠিক আছে। প্রচুর ফাংশন আছে এক্সেলে, তো এত ফাংশন দরকার নাই, যেগুলো তোমাদের কমন দরকার সেগুলো আমি আগে শেখাবো, ঠিক আছে। তাহলে লিখবো কি, আমি এস ইউ এম সাম, প্রথম বন্ধনী দিবে, যে কোনো সংখ্যা কমা কমা দিয়ে বসিয়ে দাও, এইটা কমা এইটা কমা এইটা কমা এইটা কমা এইটা লিখে দাও, ঠিক আছে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ, শেষে কমা দেবে না, ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারো। তাহলে এদের কি দেখতে পাবে তুমি, যোগ দেখাবে, দেখো এদের টোটাল দেখাবে, কত হলো 308। এই যে 308 কি করে পেয়েছি আমি, ওই ওপরটা ফলো করে তাহলে বুঝতে পারবা, এদের যোগ করে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা এটা হলো এ ফাংশনের কাজ, এটা হলো আমাদের কি ফাংশনের কাজ, সাম ফাংশনের কাজ। এইরকম কিছু ফাংশন আমি এখানে লিখিয়ে দিয়েছি, এই ফাংশনগুলো তোমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে নিবে। দেখো আজ এক্সেলে কিন্তু বেশি কিছু শিখতে পারবে না, আজ কিছু ফাংশন তোমাদের বলবো আমি, ঠিক আছে। খুব কাজও নয়, এক্সেলে বসবে, এক্সেলের ভিউটা দেখবে, এবং এই ফাংশনগুলো যেগুলো যেগুলো এখানে বলে দিচ্ছি এগুলো জাস্ট প্র্যাকটিস করে দেখবে তোমার রেজাল্ট বা আউটপুট আসছে কিনা, যেটা যেটা চাইছো, ঠিক আছে। এটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে কিন্তু এক্সেলের আমরা ডিপে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা এসকিউআরটি, এসকিউআরটি এই যে নামটা যেভাবে লেখা আছে সেইভাবে দিতে হবে। যেভাবে লেখা আছে বলতে কি, যে যে স্পেলিং আছে, ছোটো হাতের বড় হাতের ফ্যাক্টর নয়, ঠিক আছে, স্পেলিংটা যেন ঠিক হয়। এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল। তাহলে কোনো সংখ্যার বর্গমূল বার করতে গেলে আমাদেরকে ভাগটা কত কী করতে হয় দরকার নাই, এসকিউআরটি লিখে এখানে সংখ্যাটা বসিয়ে দাও, তোমাকে বর্গমূল লিখে দেবে। যে কোনো সংখ্যার বর্গমূল দেখতে চাইছো, এসকিউআরটি ফাংশন ইউজ করো। আমরা এখানে সমান চিহ্ন দিলাম এস কিউ, ঠিক আছে। দেখো যে ওই এস কিউ লিখেছি, এস কিউ দিয়ে দুটো ফাংশন আছে, এসকিউআরটি আর এটা আছে, তাহলে এসকিউআরটি তো সিলেক্ট হয়ে আছে। এক্ষেত্রে পুরোটা না লিখে কিবোর্ড থেকে ট্যাব যদি প্রেস করো, ট্যাব, তাহলে অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেট সহ এটা বসে যায়, তোমাকে লিখতে হয় না গোটাটাই, ঠিক আছে। যেই ফাংশনটা চাইছো সেটা যদি সিলেক্টেড চলে আসে, তাহলে পুরোটা না লিখে ট্যাব প্রেস করে দেবো, সঙ্গে সঙ্গে বসে যাবে। বাকি যে কোনো একটা সংখ্যা কত দিব, 16,300, 16,000 কত ছিল কলম, 384 এটা কলম ছিল না আমাদের, এটা দিই, এটা কার বর্গ, এর বর্গমূল কত, 128, ঠিক আছে। 128কে 128 দিয়ে গুণ করলে 16,384 হবে, ঠিক আছে। তাহলে বর্গমূল, যে কোনো সংখ্যার বর্গমূল বার করতে গেলে এই ফাংশনটাকে ইউজ করবে, এসকিউআরটি। প্রোডাক্ট বলে একটা ফাংশন আছে, আচ্ছা গুণ করার জন্য, অর্থাৎ কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা যেগুলো কমা কমা দিয়ে বসাবে, সামে সাম যদি এখানে প্রোডাক্টের জায়গায় সাম লিখলে এগুলো যোগ দেখাতো, এই সামের জায়গায় যদি প্রোডাক্ট লিখে দাও কি দেখাবে, ওই সংখ্যাগুলোর গুণ দেখাবে, ঠিক আছে। প্রোডাক্ট কথাটা লিখবে তাহলে গুণ দেখাবে। এবার মনে হবে যে এগুলো কেন ইউজ করব, আগে জেনে রাখো, পরে ঠিক ইউজে চলে আসবে, ঠিক আছে। তো গুণ তো আমরা প্রোডাক্ট করেও করতে পারি, গুণ চিহ্ন বসিয়েও করতে পারি, ঠিক আছে। দেখো দুইভাবেই পেতে পারো তুমি, এখানে যাও দিয়ে সমান চিহ্ন দাও, PRODU, প্রোডাক্ট চলে এসছে, আর লেখার দরকার নাই, দিয়ে 4,5,6 কত হবে এটা, 120। আচ্ছা এই যে সমান চিহ্ন দিয়ে 4 × 5 × 6 এইভাবেও আমরা করতে পারি, ঠিক আছে, এভাবেও করতে পারি।
কিন্তু এইখানে দেখো এটা হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করেছি যার নাম হচ্ছে প্রোডাক্ট, আর এটাকে আমরা ডাইরেক্টলি গুণ করেছি। প্রোডাক্টের নিয়ম হচ্ছে যে গুণ চিহ্ন বসাতে হয় না, সংখ্যাগুলো কমা কমা দিয়ে বসাতে হয়। ওকে, আচ্ছা নেক্সট প্রোডাক্টের পর পাওয়ার। এই যে কোনো সংখ্যার পাওয়ার বার করার জন্য তুমি ক্যারেট সাইনটাকেও ইউজ করতে পারো, আবার ফাংশনটাকেও ইউজ করতে পারো। দুটোর মধ্যে যে কোনো দিয়েই পাওয়ার বার করতে পারো, হয় ফাংশন দিয়ে ইউজ করো নাহলে ক্যারেট সাইন ইউজ করো। পাওয়ার 2^5, আমি দেখো দেখিয়ে দিচ্ছি, পাওয়ার ইকুয়াল টু POW, পাওয়ার চলে এসছে, দিয়ে আমি 2,5, এর মানে হচ্ছে 2 এর পাওয়ার 5। প্রথম কারটা হচ্ছে সংখ্যা, ও পরেরটা হচ্ছে পাওয়ার। ওকে, ব্র্যাকেট কত হবে, 5টা 2 এর গুণ 32। আবার এইটাকে যদি আমি অপারেটর দিয়ে করতে চাই 2 ক্যারেট 5, এইভাবে করতে হবে, ঠিক আছে, সেম 32ই আসবে। ক্লিয়ার? ফাংশন দিয়ে বা অপারেটর দিয়ে আমরা ইউজ করতে পারি। নেক্সট মড, MOD, কি দেখাবে বললাম, ভাগশেষ দেখাবে, মডিউলাস। তাহলে এই 45কে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কত হবে, ইকুয়াল টু MOD, মড বলো ভাগশেষটা 22 দুগুণে কত হবে 44, তাহলে ভাগশেষ তো একই থাকবে তাই না, 22 দুগুণে 44, ভাগশেষ 1 থাকবে, তাহলে উত্তর কত পাচ্ছি আমরা 1 থাকছে, তাহলে ভাগশেষ দেখাবে। এইটা কি কাজে লাগবে স্যার ভাগশেষ দেখানোর জন্য, আমরা অনেক সময় ভাগফল দেখি, দেখি, কিন্তু ভাগশেষ দেখে কি কাজে লাগবে, অনেক সময় কাজে লাগবে। ভাগশেষ দিয়ে কি নির্বাচন করি আমরা, বলো কোনো সংখ্যা জোড় না বিজোড়, কি করে বিচার করি, ভাগশেষ দেখে। ভাগশেষ 0 হলে জোড়, আর যদি 0 না হয় সেটা 2 দিয়ে ভাগ করার পর, অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে তাই না। আচ্ছা নেক্সট রাউন্ড বলে একটা ফাংশন, এগুলো ইউজ করবে, এগুলো তোমাদের খাতায় লেখা আছে, ঠিক আছে। রাউন্ড দেখো, রাউন্ড ফিগার যেটাকে বলি আমরা, যে এই সংখ্যাটা হচ্ছে 45.589 এবং কমা দিয়ে 2 লিখেছি, অর্থাৎ দশমিকের পর কতগুলি ঘর থাকবে সেটা দেখাবে। এটার মানে সংখ্যাটা কত দেখতে পাবে, এটা একটা সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ডেসিমাল প্লেস, ইন্টিজার অ্যান্ড দশমিক, ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। তো ভগ্নাংশে 2টো ঘর থাকবে দশমিকের, অর্থাৎ 1টা 2টো, তাহলে সংখ্যাটা কত হবে বলো দেখি, 45.58। এখানে যেহেতু 9 আছে পরের সংখ্যাটা, তাই এটা এর সাথে কত যোগ হবে, 1 যোগ হয়ে যাবে। তুমি যদি শেষ রাউন্ড ফিগার করে এটা যদি 0 রেখে দাও, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 46 হয়ে যাবে। কেন 46 হয়ে যাবে, পরের সংখ্যাটা 5 অথবা তার থেকে বড় থাকলে, ঠিক আছে, 1 যোগ হয়ে যায় আগের সংখ্যার সাথে। তাহলে এইভাবে রাউন্ড ফিগারে দেখতে হবে, রাউন্ড ফাংশনটা ইউজ করে দেখবে, ঠিক আছে। আচ্ছা অ্যাভারেজ, কোনো সংখ্যার যদি গড় বার করতে চাও এই ফাংশনটা ইউজ করবে, ফাংশনটার নাম হচ্ছে অ্যাভারেজ ফাংশন, এবং সংখ্যাগুলো কমা কমা দিয়ে বসবে। গড় কি করে বার করি আমরা, যতগুলো সংখ্যা আছে সবকে যোগ করি এবং টোটাল কতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করি, তাই না। আচ্ছা গড় আর পার্সেন্টেজ কি একই, কখন একই হবে, যখন 100 নম্বরের পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে, তখনই গড় পার্সেন্টেজ একই হয়ে যাবে, তাই না, বাকি কিন্তু একই হবে না। এটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন, AVERAG, অ্যাভারেজ ফাংশনটা ইউজ করবে, গড় বার হবে, ঠিক আছে। আচ্ছা কাউন্ট ফাংশন, কাউন্ট বলে একটা ফাংশন আছে, COUNT। কাউন্ট মানে এরকম যা খুশি তুমি একটা হাফেজালি সংখ্যা বলে দিলে, ঠিক আছে, তাহলে এইখানে কতগুলো সংখ্যা আছে ভিতরে, 5টা। এই সংখ্যা তোমাকে বলবে কাউন্ট হচ্ছে 5টা সংখ্যা আছে, কাউন্ট করে দেখাবে। তাহলে এগুলো কি স্যার, এগুলো করো, আমি তো এমনি বুঝতে পারছি 5টা আছে, তাই না, এগুলো কখন কাজে লাগবে দেখো, একটা তোমাদের এক্সাম্পল দেখাই। কাউন্টটাই এইখানে কি খুললাম, ও ক্লাস অফ সেট, এটা MS ওয়ার্ড, এক্সেল খুলি। কাউন্ট কখন কাজে লাগবে, আচ্ছা এইখানে ধরো না অনেকজনের নাম আছে, মার্কশিটে, স্যালারি শিটে কি আছে, ওই এইটা না, এইখানে দেখো অনেকের নাম আছে, এই এতজনের নাম আছে, আমি বললাম টোটাল কতগুলো আছে, সংখ্যাগুলো দরকার আমার, ঠিক আছে। তখন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে গুনবে, তখন একটা কাউন্ট ফাংশন ইউজ করে আমরা বার করে নিতে পারবো যে এতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, কাউন্ট ফাংশন করে, তখন সেই কাউন্ট ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা ম্যাক্স মানে হচ্ছে, ম্যাক্স বলে যে ফাংশন, তার কাজ হচ্ছে যে সংখ্যাগুলো তুমি লিখবে এই ব্র্যাকেটের মধ্যে, তাদের মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যাটা ডিসপ্লে করে দেখাবে, সেটা হচ্ছে ম্যাক্স ফাংশনের কাজ। আর মিন ফাংশনের কাজ হচ্ছে ওই সব থেকে ছোটো সংখ্যাটা। তো এদের মধ্যে বড় সংখ্যা কোনটা বলো দেখি, 0.15, 0.56, 0.721, কোনটা,
7 to 1, এইটা তো বড়, 0 পরে 7 আছে, 0 পরে 5 আর 0 পরে 1, তাহলে আমি বড় সংখ্যা পাচ্ছি এটা, তাই না? ছোট সংখ্যা সব থেকে আমার এটা হবে, ঠিক আছে? এদিকে বেশি থাক, তাই না? এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এটা লিখে দেখো, এটাকে যদি কপি করে নিই, আমি দেখি কপি করে নিলাম, সিলেক্ট করে নিই এতটা, কন্ট্রোল সি কপি করে নিই, এক্সেলে যাই, এক্সেলে গিয়ে এখানে ফর্মুলা বারে গিয়ে পেস্ট করে দাও, কন্ট্রোল ভি, এন্টার মারো। এটা হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে? এটা ম্যাক্স ফাংশন ইউজ করেছিলাম, ম্যাক্সের জায়গায় মিন, MIN, মিন, এন্টার মারো। এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা বা ছোট সংখ্যা আমরা এখান থেকে ডিসপ্লে করাতে পারি, ম্যাক্স, মিন। আচ্ছা, এবার চলে আসছি ডে ফাংশন, ডেট টাইম ফাংশানে চলে এলাম, ঠিক আছে? ডে, কোনো একটা ডেট, হ্যাঁ ডেটের ক্ষেত্রে দেখো, ডেটের ক্ষেত্রে ডেটটাকে কিন্তু ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এবং কম্পিউটার প্রথমেই চেক করে নেবে তোমার ডেট ফরম্যাটটা কী আছে, DDMMYY আছে কি না। যদি DDMMYY না থাকে সেটা এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে? কী করে বুঝতে পারবে যে এটা দিন না মাস, এটা দিন না মাস, প্রথম কার্ডটা কি, আমরা সাধারণত জানি এটা দিন হয়, কিন্তু তোমার কম্পিউটারে ডে ফাংশনটাকে ইউজ করো, ডে ফাংশন করে একটা ডেট বসিয়ে দাও, দেখবে এখানে দেওয়া তারিখ থেকে দিনের ভ্যালুটা তুলে দেখাবে। মানে এটা যদি দিন হয় তাহলে তোমাকে উত্তরটা দেখাবে 05, ঠিক আছে? আর যদি এটা দিন হয় তাহলে তোমাকে কী দেখাবে, 03। তখনই বুঝে যাবে তোমার ডেট ফরম্যাটটা কী আছে, আমেরিকানে আছে না ব্রিটিশে আছে। ব্রিটিশ মানে হচ্ছে DDMMYY, আর আমেরিকান হচ্ছে MMDDYY। আমেরিকান ফরম্যাট প্রথমে মাস থাকে, ঠিক আছে? তাহলে আমি এক্সেলে গিয়ে দেখে নিই, ডে বলে একটা ফাংশন ইউজ করি, সমান চিহ্ন দিলাম, DAY, ডে ফাংশন লিখলাম, ডাবল কোটেশন দিবে, এই শিফট টিপে কিন্তু ডাবল কোটেশন কিবোর্ডের ওপরে থাকে আর সিঙ্গেল কোটেশন কিবোর্ডের নিচে থাকে। ভুল একটা করো তোমরা সব থেকে বেশি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, দুটো সিঙ্গেল কোটেশন দিয়ে দিলে ডাবল কোটেশনের মতন লাগে দেখতে, আর একটু ফাঁক ফাঁক হয়। এটা কেটে দিলাম দুবার, এবার ডবল কোটেশন দিলাম, দেখো প্রায় একই লাগছে কি লাগছে না? স্যার আমি তো ডবল কোটেশন দিয়েছি, হ্যাঁ যতগুলো দেখছি সব সিঙ্গেল কোটেশন দিয়ে বসে আছে, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন দুটো আলাদা অক্ষর, এই দেখো একটা দুটো, ডাবল কোটেশনের মধ্যে চেহারা একটু মাঝখানের স্পেসটা একটু বেশি, তাই না? চোখে দেখে বোঝা যাবে না ডবল কোটেশন না সিঙ্গেল কোটেশন, দূর থেকে আমি বড় করে দেখাচ্ছি তাই বুঝতে পারছো। তো এই ভুলটা যদি করো রেজাল্ট আসবে না, ঠিক আছে? আমি বলে দিলাম, শিফট টিপে দেবে, ওপরেরগুলো শিফট টিপে ব্যবহার করতে হয়, ডাবল কোটেশন যে কোনো একটা ডেট দাও, 5/4/21, এন্টার মেরে দেখি কত দেখায়, 5 দেখায় না 4 দেখায়, কত দেখালো, 5 দেখালো, তাহলে DDMMYY আমাদের আছে, এটা ডে ফাংশনের কাজ। আচ্ছা, ডের জায়গায় আমি মান্থ লিখতে পারি, MONTH, মান্থ, তাহলে মাস কত, 4, আমাকে 4টা দেখাবে, দেখাচ্ছে। আচ্ছা, ইয়ার, এখানে কি ফাংশন ইউজ করব, ইয়ার, YEAR, কত দেখাবে, 21 সাল না, ওখানে কত সাল, ওটা 21 লিখেছি মানে কত সাল, 2021 না 1921? 1921 তো হতে পারে, আমি কি করে জানবো যে 2021 না 1921? যে কম্পিউটারে বলছে কি 2021ই বলছে, ঠিক আছে? আচ্ছা, 21 যখন দুই সংখ্যায় লিখি 2021 বলছে। আচ্ছা, 21-এর জায়গায় আমি যদি 30 লিখে দিলাম এখানে, তাহলে কত সাল হওয়া উচিত এটা? কেন 2030 হবে না কেন? এখনো হয়নি? আচ্ছা, 1930ই দেখাচ্ছে, তাহলে 26 সাল তো হয়নি এখনো, তাই না? তাহলে 26 লিখলে 1926 দেখাবে, আপকামিং। আচ্ছা, 26 কতদূর পর্যন্ত দেখাবে, 29 পর্যন্ত তোমাকে কিন্তু 2029ই দেখাবে, এই 2000-এ দেখাবে, ঠিক আছে? 29 পর্যন্ত, যেই 30-এ চলে যাবে তখন ওটা 1900-তে চলে আসবে। যদি 2 ডিজিট লেখো আর তুমি 2030 যদি লিখতে চাও তোমাকে 4 ডিজিট লিখতে হবে, 2030 লিখতে হবে, ঠিক আছে? এটা তাহলে ইয়ার ফাংশন, মান্থ ফাংশন এবং ডে ফাংশন, মান্থ ইয়ার ডে, সরি ডে মান্থ ইয়ার, তিনটের কাজ হচ্ছে, ডে ফাংশন returns the day value from the given date, month function returns the month value from the given date, and year function returns the year value from the given date. ওকে, আরও কিছু কয়েকটা ফাংশন আরেকটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে নাও, টুডে, নাও আর টুডে ফাংশনটা দেখো, এক্ষেত্রে কিছু লিখতে হয় না কিন্তু। নাও ফাংশন এমন একটা ফাংশন, এর ভিতরে কিছু লেখা দরকার পড়ে না, শুধু নাও লিখে প্রথম বন্ধনী ওপেন এবং ক্লোজ করে দাও। ইট ডিসপ্লে দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম, মানে এখন কটা বাজছে এবং আজ কত তারিখ তোমাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। জাস্ট সমান চিহ্ন NOW, প্রথম বন্ধনী ওপেন অ্যান্ড ক্লোজ, দিয়ে এন্টার। যা, এইরকম হ্যাশ চিহ্ন দেখাচ্ছে, মানে আটছে না, এটা এখানে বড়, এটা টেনে বড় করে ঠিক দেখাবে। তাহলে 9/6/2025 10টা 10 বাজছে, এটা নাও ফাংশন। নাও ফাংশনে কী দেখায় বললাম, ডেট অ্যান্ড
টাইম এবং সেটা সিস্টেম অর্থাৎ কম্পিউটারে যেটা থাকবে সেটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, ভুল থাকলে ভুলই দেখাবে, ঠিক আছে। নাও এবার টুডে ফাংশন, TODAY, টুডে ফাংশানেও তাই, এই কাজ হচ্ছে অনলি ডেটটাকে দেখাবে, সিস্টেম ডেট, এক্ষেত্রে কিন্তু আমাদের টাইম দেখাবে না। নাও ফাংশানে ডেট টাইম দুটোই দেখাবে, আর টুডে ফাংশানে কি দেখাবে শুধুমাত্র, হ্যাঁ। আর লাস্ট ফাংশান আজকে যেটা করব সেই ফাংশানটার নাম হচ্ছে উইকডে ফাংশান, এটাই লাস্ট, ঠিক আছে। উইকডে ফাংশান একটা মজার ফাংশান, এবং এই ফাংশানের কাজ হচ্ছে ডিসপ্লে নাম্বার অফ দ্য ডে অফ দ্য উইক, সপ্তাহের কত নাম্বার দিন সেটা দেখাবে। অর্থাৎ তুমি যে ডেটটা দিবে, এক সপ্তাহ কত দিনে, 7 দিনে, সপ্তাহের 1 নাম্বার দিন রবিবার, সোমবার, মঙ্গলবার, কোনটা 1 নাম্বার দিন, সানডে, সপ্তাহের প্রথম দিন হচ্ছে সানডে, তাহলে 1 হচ্ছে রবি, 2 হচ্ছে সোম, 3 হচ্ছে মঙ্গল, এইভাবে শনি হচ্ছে 7-এ গিয়ে শেষ হচ্ছে আমাদের, ঠিক আছে। অর্থাৎ যে ডেটটা দিবে তোমাকে, ওই ডেটটা যদি রবিবার হয় তাহলে তোমাকে কত দেখাবে, 1 দেখাবে, সংখ্যা দেখাবে কিন্তু, ঠিক আছে। যদি 3 দেখায় তাহলে কী বার ওটা, মঙ্গলবার, 3 নাম্বার দিন মঙ্গলবার। তাহলে এই ফাংশনটার মজা হচ্ছে যে কোনো ডেট কী বার ছিল সেটা তুমি বার করে দিতে পারবে অনায়াসে, অর্থাৎ সংখ্যাটা দেখে বলে দিতে পারবে এই ডেটটা কী বার ছিল। যেমন আমি উইকডে ফাংশনটা ইউজ করি, ইকুয়াল টু WEEK উইকডে, এবং একটা ডেট দিলাম, আজকে কত তারিখ, তাহলে 9/6/2025, ওকে। আমি আজকে বলো সপ্তাহের কত নাম্বার দিন, 2 নাম্বার দিন, তাহলে উত্তর আমাকে 2 দেখানো উচিত, 2 দেখাচ্ছে কিনা দেখি, 2 দেখাচ্ছে, ঠিক আছে। এর মজা হচ্ছে যে কোনো ডেট দিয়ে দাও, সেটা কী বার ছিল অটোমেটিক তুমি বলে দিতে পারবে। তোমাকে যদি বলে 1925 সালের 1 জানুয়ারি কী বার ছিল, তাহলে ডেটটা এখানে বসিয়ে দেখি কী বার ছিল, 1925 সালে 1 জানুয়ারি, তাহলে 1/1/1925, 5 মানে কী বার ছিল, বৃহস্পতিবার ছিল, শুক্র হচ্ছে 6 আর হচ্ছে 7, বৃহস্পতিবার ছিল। বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। আচ্ছা 1947 সালের 15ই আগস্ট, তাহলে আগস্ট 15/8/1947, এটা অনেকবার দেখেছি, সবাইকেই দেখায়, সব ক্লাসেই দেখায়, শুক্রবারই ছিল, ঠিক আছে। এই দেখো, হ্যাঁ, তাহলে তোমার জন্মদিন কী বার ছিল, নিজের ডেট অফ বার্থ দিবে, দিয়ে দেখে নেবে যে কী বার ছিল, ঠিক আছে, এটা বুঝতে পারবে যে কী বার ছিল। 2026 সালের 1 জানুয়ারি কী বার হবে, তাহলে দেখে নিই, 1/1/2026, 5 বৃহস্পতিবারই হবে। ক্যালেন্ডারটা দেখে নিই একবার, এইটা তো আমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই তো 1 জানুয়ারি কী বার পড়ছে, বৃহস্পতিবারই পড়ছে, এই যে বৃহস্পতিবার, ঠিক আছে, ওকে। তাহলে এইটা আমরা করতে পারবো, ঠিক আছে। আজকে এক্সেলের এইটুকুটাই থাক, ঠিক আছে। স্কুল কি আজ খোলা আছে না বন্ধ, আজ ছুটি, আমি তো জানি খোলা আছে, হ্যাঁ, সেই জন্য তো 10টা 10-এ ছেড়ে দেবো বলেছি, তাহলে আর একটু দেখি কতটা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে উইকডে ফাংশনটা ইউজ করবে, ঠিক আছে। আমি যতগুলো ফাংশান এখানে দেখালাম প্রত্যেকটা ফাংশানে ব্যবহার করবে, খুব একটু কাজ, এগুলো কিন্তু কিছুই না, জাস্ট ফাংশানগুলো তুমি ব্যবহার করতে পারছো, রেজাল্ট আসছে কি না নিজের মতন ভ্যালু দিবে, চেক করে নেবে, ঠিক আছে। কোনো জায়গায় যদি কোনো রেজাল্টে আটকে যায় বা হচ্ছে না, সেই ফাংশানটা নোট করে রাখবে যে এই ফাংশানটা আমি করতে পারিনি প্র্যাকটিস, ঠিক আছে, সেটা আমার কাছে দেখে নেবে। এক্সেল এই ক্লাসটা বললাম, এক্সেলের ক্লাস একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে গিয়ে বুঝতে পারবে না। আজকের ক্লাসে যে আসেনি, পরের দিন তো আমার এইগুলো আর নতুন করে বোঝাবো না, পরের দিন অন্য কিছু শুরু করে দেবো, ঠিক আছে। এই ফাংশনকে তোমাকে বলবো না, তুমি বলো এই ফাংশনটা ইউজ করো, তোমাকে জানতে হবে কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ফাংশনের একটা নিয়ম থাকে, সিনট্যাক্স থাকে। সিনট্যাক্স বলতে আমরা ডেটের ক্ষেত্রে ডেটগুলো ডবল কোটেশনের মধ্যে দিয়ে করছি, ঠিক আছে। আচ্ছা, এবার এই দেখো লসাগু গসাগু, তাহলে কোনো সংখ্যার লসাগু বার করা এবং গসাগু বার করা, আমরা খাতাতে লসাগু গসাগুর অনেক অঙ্ক করেছি, লসাগু বার করেছি, তো লসাগু কি, লোয়েস্ট কমন মাল্টিপ্লাই, ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, গসাগু মানে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ওকে। তো এই লসাগু গসাগু বার করতে গেলে 3টে সংখ্যা যদি লসাগু বার করতে হয়, খাতাতে তোমাকে ওই উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে করতে হবে, দরকার নাই, তুমি এখানে সংখ্যা লিখে দাও যে আমি লসাগু বার করতে চাইছি, এই 45, 30 এবং 60-এর লসাগু কত হবে দেখি। এইখানে ফাংশনটাকে ইউজ করো, যাও গিয়ে লিখে দিলাম, ঠিক আছে, কত হলো 180, তার মানে কি
মানেটা হচ্ছে 180 সব থেকে ছোট সংখ্যা, যাকে ওই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 30 দিয়েও ভাগ করা যাবে, আবার 60 দিয়েও যাবে, আবার 45 দিয়েও যাবে। এর থেকে কোনো ছোট সংখ্যাকে ভাগ করা যাবে না, কিন্তু এর থেকে বড় কে হতে পারে, কিন্তু ছোট সংখ্যাকে হবে না। এটা হচ্ছে লসাগু। তাহলে যে কোনো সংখ্যার লসাগু তুমি এখান থেকে বার করে নিতে পারো, ঠিক আছে। ফাংশনটার নাম কি বললাম, এলসিএম। তো সেই রকমই গসাগু বার করার জন্য কি গসাগু ফাংশনটা, জিসিডি। এইটাই দেখি আমরা জিসিডি লিখে দিয়ে কি হয়। তাহলে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, জাস্ট এখানে লিখে দিলাম জিসিডি দিয়ে এন্টার মারি। এইটা 15, অর্থাৎ 15 দিয়ে এটাকে এবং এটাকেও তিনটাকেই ভাগ করা যাবে, ঠিক আছে। এইটা 15ই সব থেকে বড় সংখ্যা, যাকে দিয়ে এই তিনটে সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, ডিভাইজার, ঠিক আছে। কি ছুটি বেশি হয়ে গেল তাই না? আচ্ছা এইটুকুটাই থাক, 50 মিনিট হয়ে গেছে, যেটা হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, লসাগু গসাগু, আচ্ছা বাইনারি ডেসিমাল, আপার লোয়ার, আর বেশি না। আমাদের মেন ফাংশন লজিক্যালে আসবে, নেক্সট ক্লাসে ঢুকবো আমরা, ঠিক আছে। তো ফাংশন আরও আসবে, ঠিক আছে। মানে এখানে কিছু প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, বললাম তো এক্সেলের ফাংশনের শেষ নেই, অজস্র ফাংশন আছে এক্সেলের, ফাংশনের শেষ নেই। অত ফাংশন আমিও জানি না। তোমার ফাংশন, এই দেখো ফর্মুলাতে যাই, দেখো ফাংশন, এখানে সাম ফাংশন, লজিক্যাল ফাংশন, এখানে হচ্ছে রিসেন্টলি যে ফাংশনগুলো ইউজ করেছি, টেক্সট ফাংশন, আর ডেট টাইম ফাংশন, লুকআপের ফাংশন, আরও প্রচুর ফাংশন আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইনফরমেশান আছে, স্ট্যাটিস্টিক্যাল আছে, মানে প্রচুর ফাংশন আছে, ঠিক আছে। সব ফাংশনের ব্যবহার আমিও জানি না এক্সেলে। এক্সেল তুমি ধরেন একজন ইঞ্জিনিয়ার পড়াশোনা করছো, তোমার যে ফাংশনটা দরকার এখান থেকে বার করে নিতে পারবা, ঠিক আছে, তোমার চাহিদা অনুযায়ী, তোমার কাজ অনুযায়ী করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে আজকের এইটুকুটাই থাক, নেক্সট ক্লাসে আমরা এক্সেলের বাকিগুলো করব।